ড্র হয় দেখবেন একটা করে দিবে, একটা করে বলতে এটা ওই পরপরই ওই আবার অল্টারনেটিভ টিম মারবে, মারার পরে আবার অল্টারনেটিভ টিম একটা করে মারবে, এরকম ভাবে চলতে থাকবে। যদি ড্র হতে থাকে এভাবে চলবে, আর যদি ড্র না হয় তাহলে কি হবে, ওই যারা স্কোর করে ফেলবে তারা জিতবে। এটা হচ্ছে সাধারণ ডেট, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, এটা কি এরকমের হয় যে বিভিন্ন সংস্থা বিভিন্ন নিয়মে খেলা এরকমের হইতে পারে নাকি? বিভিন্ন সংস্থা বিভিন্ন নিয়মে খেলায় বলতে কিছু রুলস এর কারেকশন করতে পারে, নিজেদের সুবিধা মতো করে কিছু রুলস মেক করতে পারে, বাট ফিফা রুলস অ্যাভয়েড করতে পারবে না, বরং ওটার সাথে অ্যাড করতে পারে। ধরেন আপনি ফিফা রুলস আছে 5 জন করে সাবস্টিটিউট প্লেয়ার নামানো যাবে। এখন 5 জন কেন নামানো যাবে? এখন 5 জন সিস্টেম আর কি, এখন 5 জন করে নামানো যায়। এর আগে 3 জন ছিল, 3 জন ছিল, তখন কোন কোন টুর্নামেন্টে 5 জন করেও নামাতো, কারণ টিমের স্কোয়াডেই থাকতো 16 জন, 11 জন মাঠে খেলতো আর বাকি 5 জনকে নামাইলে সবাই খেলার সুযোগ পেত। এ কারণে অনেক টিম আর খেলার স্পিডটাও ভালো থাকতো। যখন 3 জন নামে তখন সবাইকে তো চেঞ্জ করতে পারবে না, 3 জন চেঞ্জ করতে পারবেন। যখন 5 জন নামানোর সুযোগ আছে তখন কিন্তু বেশি প্লেয়ার চেঞ্জ করতে পারবেন, খেলার মানে খেলাটা আরো অ্যাট্রাকটিভ হবে। কারণ যারা 90 মিনিট খেলে ফেলেছে তাদের এনার্জি থাকে না, এক্সট্রা টাইমে খেলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই খেলাটা যাতে আরো গতিশীল করার জন্য এই এক্সট্রা সুবিধা করে। যেমন আইপিএল এর কিছু রুলস আছে যে 12-13 নম্বর খেলোয়াড় ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে, জানেন এটা? জি স্যার, জানি। স্যার, এইটার কি একটা নাম জানো আছে এই নিয়মটার? নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট সিস্টেমটা তারা কেন এটা করেছে, এটা করেছে খেলার ভাইবটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ আপনি 2 জন বলার খাটাতে পারছেন, আবার 2 জন ব্যাটার তার এক্সচেঞ্জে নামাতে পারছেন, বুঝতে পেরেছেন? এতে করে বেশি খেলার সুযোগ পাচ্ছে, রানও দেখবেন পাহাড় সমান রান হয়ে যাচ্ছে। তো এরকম, এই জন্য তারা নিজেরা এটা মডিফাই করছে, বাট আলটিমেটলি তারা তো সব রুলসই আইসিসির রুলসই মেনটেন করে, দু একটা জায়গাতে তারা মডিফাই করছে। এরকম টুর্নামেন্ট কর্তৃপক্ষ এটা চাইলে করতে পারে, তবে সেটা আইসিসির অনুমতি সাপেক্ষে, বা ওইরকম ফুটবল বা ক্রিকেটের যে ওয়ার্ল্ড যে অ্যাসোসিয়েশন থাকে সেটার অনুমতি সাপেক্ষে। আশা করি বুঝতে পেরেছেন। তবে অ্যাকচুয়ালি সাডেন ডেথটা এখন আর হয় না। আগে এটা হতো যে ড্র হলেই খেলা, যখনই গোল হবে তখনই খেলা শেষ, বুঝতে পেরেছেন? স্যার, ওই যে গোল্ডেন গোলের নিয়মটা কি সাডেন ডেথ নাকি? গোল্ডেন গোলের নিয়ম এখন তো আর গোল্ডেন গোল নাই, আগে ওইটা গোল্ডেন গোল এবং ওটাই সাডেন ডেথ, অ্যাকচুয়াল সাডেন ডেথই হচ্ছে ওটাই। কিন্তু এখন যেহেতু ওই রুলসটা নাই, এখন তো পুরা 30 মিনিটস এক্সট্রা টাইম খেলতে হয়। ইভেন পেনাল্টি শুট আউটে গেলে যেটা করতে হয়, পেনাল্টি শুট আউটে আপনার যদি 5টা করে কিক নিতে হয়, যদি এক্ষেত্রে ম্যাচ ড্র হয় একটা একটা করে কিক নেবে, একটা একটা করে নতুন প্লেয়ার কিক নিবে, মানে যারা আগে 5টা কিক করেছে তারা মারতে পারবে না, বাট নতুন প্লেয়ার কিক নিতে পারবে। এখন এই ক্ষেত্রে যারা স্কোর করবে তারা উইন, আবার যদি ড্র হয় আবার যারা স্কোর করবে তারা উইন হবে। এটাই হচ্ছে এখন সাডেন ডেথ, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করি। অনেকে আমাদের মধ্যে ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন। আমরা এর আগে 2টা ক্লাসের সলভ ক্লাস করেছি, মনে আছে? কি কি ক্লাসের করেছি বলেন দেখি। হ্যালো? জি স্যার। এর স্যার, রুলস আগের এন্ড টেকনিক ক্লাসে অফ ডিফারেন্ট গেম টু আর মেথড অ্যান্ড টিচিং অফ ফিজিক্যাল এডুকেশন। আমরা এর আগে 2টা ক্লাসের সলভ ক্লাস নিয়েছি, আমাদের যে ইনকোর্স এক্সাম হয়েছিল সেই ইনকোর্স এক্সামের কোশ্চেন সলভ করেছিলাম, ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 2 এন্ড মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশন।
এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কোশ্চেন সলভ ফুড অ্যান্ড নিউট্রিশন, আমাদের সেকেন্ড সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে 30 মার্কসের এক্সাম, আপনাদের সেন্টারেও 30 মার্কসের এক্সাম হবে। বিভাগে 5টি কোশ্চেন ছিল। তো 5টি কোশ্চেনের প্রথম কোশ্চেনটা ছিল নিউট্রিশন বা পুষ্টিকর খাবার কি। আমি কিন্তু এখানে দুটা টার্মই দিয়ে দিয়েছি, নিউট্রিশন, এটার বাংলা হচ্ছে পুষ্টিকর খাবার। অনেক সময় পুষ্টিকর খাবার যদি কি এটা আসে, তাহলে যদি আপনারা না পারেন, এই জন্য আমি এই টার্ম দুটাই ব্যবহার করেছি, নিউট্রিশন বা পুষ্টিকর খাবার। নিউট্রিশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর খাবার বা পানীয় থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে। খুব সংক্ষেপে, যেহেতু 1 মার্কের কোশ্চেন, আপনি 1 লাইনে লিখলেই মূল কথাটা যদি 1 লাইনে বুঝিয়ে দিতে পারেন, মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে নিউট্রিশন বলতে আমরা কি বুঝি, পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর খাবার বা পানীয় থেকে, আমরা যা খাই, আমরা যা পান করি, সেটা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে, যার মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে, এটাই হচ্ছে নিউট্রিশন বা পুষ্টিকর খাবার। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরে কোশ্চেনটা দেখেন, নিউট্রিয়েন্ট, নিউট্রিশনের থেকে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান কত প্রকার? আগে নিউট্রিশন পড়ছিলাম, যেটা পুষ্টিকর খাবার। এখন বলছি কি নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান, যেটাকে পুষ্টি উপাদান বলা হয়, এটা কত প্রকার ও কি? এটা 2 প্রকার, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রোটা একটু বড়, মাইক্রোটা ছোট। বুঝতে পেরেছেন? তো নিউট্রিয়েন্ট কয় প্রকার? 2 প্রকার, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোতে কি আছে? এগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা। আমাদের যে খাদ্য উপাদান, পুষ্টি উপাদান কয়টা? 5 ধরনের আছে, তাই না? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস। সো কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে, এবং ভিটামিন আর মিনারেলস, এই দুটো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে। তাহলে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান কত প্রকার? 2 প্রকার। একটা মনে রাখবেন, মাইক্রোটা ছোট আর ম্যাক্রোটা বড়। ছোটর মধ্যে কি আছে? ভিটামিন, মিনারেলস। বড়র মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। স্যার, এটা কি বেস্টিক আর সামষ্টিক নাকি? জি জি জি। স্যার, এটা কি এই যে মাইক্রো আর ম্যাক্রো, বেস্টিক আর সামষ্টিক? না না, ঠিক ওরকমটা না। ম্যাক্রোটা একটু বড় ধরনের বোঝাচ্ছে। মাইক্রো, মাইক্রো, মাইক্রো চেয়েও ওই যে আপনারা এই টার্মটা পড়েছেন কিনা, ন্যানো, ঠিক আছে, মাইক্রো, তারপরে হচ্ছে ম্যাক্রো, এই টার্মগুলোর সাথে আপনারা সম্পর্কিত আগে শুনেছেন? ও স্যার, মাইক্রো আর ম্যাক্রো শুনেছি স্যার। এটা হচ্ছে ইকোনমিক্সের সাথে রিলেটেড, মাইক্রো আর ম্যাক্রো। স্যার, আমি যেভাবে পড়ছি আর কি সেটা বললাম। ম্যাক্রোটা বলতে একটু বড় পরিসর বোঝায়, বুঝতে পেরেছেন, বড় আকারে। আর হচ্ছে মাইক্রোটা ছোট আকারের বোঝায়। দেখেন না, আমাদের প্রাইভেট কাজ যেগুলা, এগুলা হচ্ছে কি মাইক্রো বলি আমরা। মাইক্রো কারণ এটার আকৃতি ছোট, এই কারণে আমরা মাইক্রো বলি। এখানে জাস্ট এটুকুই বুঝবেন যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এই নিউট্রিয়েন্টসটা একটু বড় পরিসরে, একটু বড় আকারের, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ঠিক আছে, আর ভিটামিন এবং মিনারেলস, এই দুটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এই 2 ধরনের নিউট্রিয়েন্ট শরীরের বিভিন্ন কার্যাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে কি বোঝায়?
ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। ব্যালেন্স ডায়েট হলো একটি সুষম খাদ্য তালিকা যা শরীরের সঠিক বৃদ্ধি, শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সরবরাহ করে। ধরুন আপনি একটা খাদ্য তালিকা করলেন, একটা খাবারের প্লেট সাজালেন, যেটার মধ্যে এমন কিছু খাবার আছে যেটা খেলে আপনার শরীরের সঠিক বৃদ্ধি হবে, আপনি বেশি বেশি শক্তি পাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ইভেন ওভারঅল যে ওয়েলবিং বা ওভারঅল স্বাস্থ্য সুরক্ষা আপনি এই খাবারের মাধ্যমে পাবেন। এটাকে বলে ব্যালেন্স ডায়েট। আমরা নর্মালি ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি? আমরা ব্যালেন্স ডায়েট করি কখন? আমাদের প্রচলিত বাংলাদেশের প্রচলিত যে ভাষা, সেটাতে আমরা ব্যালেন্স ডায়েট বলতে বুঝি যে আমি ফ্যাট হয়ে গিয়েছি, আমি ফ্যাটি হয়ে গিয়েছি, আমি মোটা হয়ে গিয়েছি, তো আমাকে এখন ডায়েট করতে হবে। ডায়েট মিন্স কি? আমাকে না খেয়ে থাকতে হবে, আমাকে ভাতের পরিবর্তে রুটি খেতে হবে, আমাকে রাত্রে খাওয়া যাবে না, রাত্রে রুটি খাবো, দুপুরে ভাত খাবো, সকালে কিছুই খাওয়া যাবে না, হালকা চা নাস্তা খেয়ে থাকতে হবে। আমরা নর্মালি এই টাইপের আমাদের সেন্স আমাদের মধ্যে গ্রো করে, বাট অ্যাকচুয়ালি ব্যালেন্স ডায়েট এটা না। ব্যালেন্স ডায়েট হচ্ছে আপনি পরিমাণ মতো এবং পুষ্টিকর খাবার খাবেন, পরিমাণ মতো। এখন আপনি যদি 20টা করে ডিম খান পার ডে আর বলেন আমি ব্যালেন্স ডায়েট করতেছি, তাহলে এটা কি হবে? ডিম তো পুষ্টিকর, বাট সেটা বুঝতে হবে যে আমার কতটুকু দরকার, কতটুকু খেলে আমার শরীর সুস্থ থাকবে, আমার শরীরের বৃদ্ধিটা স্বাভাবিক অবস্থায় যাবে। এটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কি? সুষম খাদ্য তালিকা, যেটা কি করে শরীরের সঠিক বৃদ্ধি, শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সরবরাহ করে। বাট এই যে ব্যালেন্স ডায়েট করার পাশাপাশি আমরা যদি এক্সারসাইজ বা স্পোর্টসে পার্টিসিপেট করি, তাহলে দেখা যাবে আমাদের শরীরটা আরো ভালো থাকবে। আর নর্মালি আমরা বাঙালিরা যেটা করি, আমরা ক্যালোরি বার্ন করতে পছন্দ করি না, আমরা আরামায়েশ বেশি পছন্দ করি। দেখবেন বাংলাদেশের মানুষ যে পরিমাণ বাইক বা গাড়ি শখের যে মূল্য দেয় বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ানরাও কিন্তু এত দেয় না। ইন্ডিয়া যে পরিমাণ, যে কম টাকায় বাইক পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বাংলাদেশে যদি ওরকম পাইতো, তাহলে বাংলাদেশের যারা ফকির আছে তারাও এই যে বাইক চালায় ভিক্ষা করতো। বাংলাদেশের যারা খুবই অসহায় আছে তারাও গাড়িতে চড়তো। বাংলাদেশের মানুষ খুবই আমরা আরাম প্রিয়, আরামায়েশে থাকতে পছন্দ করি, কষ্ট পছন্দ করি না। বাট অন্যান্য দেশে খেয়াল করবেন, আমাদের দেশের এত হুজুগে মানুষ না, তারা প্রয়োজনের বাইরে কিছুই করে না। আমরা কি করি? ঋণ করি, তারপরে আমাদের আরাম দরকার, লোন করে হলেও আরাম দরকার। আচ্ছা, তো ব্যালেন্স ডায়েটটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যালেন্স ডায়েট, এরপরে আসেন হাইড্রেশন কি? হাইড্রেশন কি? শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির যোগান নিশ্চিত করার যে প্রসেস, এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে ধরেন আপনি অফিস করলেন 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে আপনি পানি খাইলেন না, তাহলে কি আপনার হাইড্রেশনটা ঠিক আছে? আপনি ডিহাইড্রেট হবেন, আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে, আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। তো হাইড্রেশনটা ঠিক রাখতে হবে। হাইড্রেশনটা ঠিক রাখতে গেলে কি করতে হবে? আপনাকে ঠিক মতো পানি খেতে হবে। আপনার যদি প্রচুর ক্লান্তি লাগে, আপনার ইলেকট্রোলাইট টাইপের যে টাইপের ড্রিঙ্কস, যে টাইপের খাবার, যে টাইপের শরবত খেলে আপনার শরীর ভালো ফিল করে, আপনার ক্লান্তি দূর হয়, অবসাদ দূর হয়, ফেটিক দূর হয়, সেই টাইপের ড্রিঙ্কস আপনাকে পান করতে হবে। সেই পরিমাণ পানি, পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে খেতে হবে, বেশি বেশি খেতে হবে। বেশি সোয়েটিং হলে, আপনি এমন হার্ড ওয়ার্ক করছেন যেটা আপনার প্রচুর পরিমাণে ঘাম ঝরছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্যালাইন বা গ্লুকোজ, এদিকে খেয়াল রাখতে হবে, স্যালাইন বা গ্লুকোজ খেতে হবে। বুঝতে পারছেন হাইড্রেশনটা তাহলে কি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ওয়াটার ইনটেক বলতে কি বোঝায়? এটা হাইড্রেশন, এটা সেম, বাট শুধু ওয়াটার কিন্তু হাইড্রেশন মেনটেন করে না। হাইড্রেশনের মধ্যে অনেকগুলা পার্ট রয়েছে, অনেকগুলা বিষয় আছে।
আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেয়ে হাইড্রেট থাকতে পারেন, আপনি স্যালাইন খেয়ে হাইড্রেট থাকতে পারেন, আপনি শরবত খেয়ে হাইড্রেট থাকতে পারেন, আপনি গ্লুকোজ পানির সাথে মিশিয়ে খেয়ে হাইড্রেট থাকতে পারেন। বাট ওয়াটার ইনটেক, আপনি যতই হাইড্রেশন মেনটেন করতে চান না কেন, শুধু ওই টাইপের ড্রিঙ্কস খেলে হবে না, আপনাকে প্রয়োজনীয় পানি খেতে হবে। ওয়াটার ইনটেক বলতে প্রতিদিন শরীরের প্রয়োজনীয় পানির পরিমাণ গ্রহণ বোঝায়। পানির সঠিক মাত্রা গ্রহণ শরীরের সব কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে হাইড্রেট রাখে, ত্বক ভালো রাখে, হজমে সাহায্য করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেহের তাপমাত্রা। আমাদের দেহের দেখবেন যখন আমরা পানি কম খাই আমাদের শরীর অন্যরকম হয়ে যায়, খুবই টায়ার্ড লাগে, পেটে ব্যথা ধরে যায়, বুকে জ্বালা করে পরিমাণ মতো পানি না খেলে। তাহলে একজন সুস্থ মানুষের কি পরিমাণ পানি খাওয়া উচিত কে বলতে পারবেন? স্যার 7 থেকে 8 লিটার পার ডে। জি স্যার। 2 থেকে 3 লিটার স্যার। আর 2 বলেন। থেকে 2.5 লিটার। আর কেউ? আর কেউ বলবেন না? দুই থেকে এভারেজে যদি বলেন তাহলে আপনার অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, ঠিক আছে, গড়ে। এর বেশি যদি আপনারা খান তাহলে তো ভালোই। তবে খাবার অনেক সময় কি হয়, আমরা খাবার খাইতে খাইতে পানি খাই, ঠিক আছে, অ্যাটলিস্ট খাওয়ার আগে 30 মিনিটস আগে পানি খাওয়া উচিত। আবার যদি আমরা খাওয়ার পরে খাই, খাওয়ার পরে অ্যাটলিস্ট 1 ঘন্টা পরে পানি খাওয়া উচিত। আবার অনেক সময় আমরা রাত্রে ঘুমানোর সময় পানি খাই, বাট অ্যাকচুয়াল রুলস হচ্ছে ঘুমানোর সময় পানি খাওয়া যাবে না, খেতে হবে কত আগে, 30 মিনিটস আগে, কমপক্ষে 30 মিনিট আগে আপনাকে খাবার রাতে ঘুমানোর পূর্বে খেতে হবে, যাতে করে আমাদের শরীরে হাইড্রেশনটা বজায় থাকে। আর আমরা খাওয়ার আগে যদি 30 মিনিট আগে যদি পানি খাই, এটা আমাদের হজমে সাহায্য করে, ঠিক আছে, এবং খাওয়ার পরে যে 1 ঘন্টা পরেও যদি আমরা পানি খাই সেটা আমাদের হজম শক্তি বাড়ায়, হজমে সাহায্য করে। এরপরে যে অ্যাবনর্মাল যে রুলস গুলো আছে আমরা যেটাতে অভ্যস্ত, এটাই করে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বাট আমরা অভ্যস্ত হতে অনেক সময় অনেক কিছু ফিল করতে পারি না। তাহলে ওয়াটার ইনটেকটা বুঝতে পেরেছেন? ওয়াটার ইনটেক এন্ড হাইড্রেশন দুটাই কিন্তু সেম না। হ্যাঁ, পানি খেলে আপনি হাইড্রেট ফিল করবেন, বাট আপনার হাইড্রেশনটা ভিন্ন ভিন্ন ওয়েতেও হাইড্রেশনটা কন্ট্রোল করা যায়, হাইড্রেশন নেওয়া যায়। খ বিভাগে 5টি কোশ্চেন ছিল, একটু খেয়াল করেন। বিএমআই বলতে কি বোঝো? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। উচ্চতা এবং ওজনের উপর ভিত্তি করে শরীরের ওজনের একটি নির্দেশক। এটি নির্ধারণ করে যে একজন ব্যক্তি আন্ডারওয়েট, নরমাল ওয়েট, ওভারওয়েট বা ওবিসিটির মধ্যে কোথায় পড়ে। অর্থাৎ আপনার যে হাইট, আমরা এটা আমাদের রেগুলার ক্লাসে পড়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমাদের যে হাইট, এই হাইট অনুযায়ী আমাদের ওজন কতটুকু, এটা কি নরমাল নাকি নরমালের চেয়েও কম, নাকি ওজন আমাদের বেশি, নাকি খুব বেশি, কোন ক্যাটাগরিতে আমরা পড়ি, এটা ক্যালকুলেশন। বিএমআই ফর্মুলা লিখুন। দেখেন 2 মার্কের একটা কোশ্চেন ছিল, বিএমআই ফর্মুলাটা। বিএমআই ফর্মুলা কি? আমাদের যে ওজন কত কেজি, এটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? আমাদের উচ্চতা। উচ্চতাটাকে মিটারে কনভার্ট করতে হবে আগে, মিটার স্কয়ার, মিটার স্কয়ার। তাহলে এই বিএমআই ফর্মুলাটা কি সবাই একটু বলেন। স্যার ওজন ভাগ উচ্চতা স্কয়ার মিটার হিসাবে। সবাই কি বুঝতে পারছেন? বিএমআই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার
আপনার স্টুডেন্টদেরকে পরীক্ষা করতে পারবেন, আপনার কলিগদের পরীক্ষা করতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের পরীক্ষা করতে পারবেন যে তার ওজন অনুযায়ী, তার হাইট অনুযায়ী তার ওজন ঠিক আছে কিনা, বা সে কোন ক্যাটাগরিতে পড়ে, সেগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এটাকেই মূলত বিএমআই বলে, বডি মাস ইন্ডেক্স। ওজন ভাগ উচ্চতা স্কোয়ার, কিসের স্কোয়ার? মিটার স্কোয়ার। খেয়াল করেন, উদাহরণস্বরূপ একজন ব্যক্তির ওজন 65 কেজি, উচ্চতা 1.7 মিটার। এখন আমরা তো নর্মালি ফিটে ওজন, আমাদের হাইটটা মাপি কি আমরা? ফিট। কত ফিট? 5 ফিট 5 ইঞ্চি, বা কেউ 4 ফিট 11 ইঞ্চি, 10 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 9 ইঞ্চি, এরকম করে। তো আমরা এটাকে ওজনে কনভার্ট, আমাদের মিটারে কিভাবে কনভার্ট করতে পারি? ধরেন এক ফিট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি, তাই না? জি স্যার, জি স্যার। 12 ইঞ্চি। আর 1 মিটার সমান কত ইঞ্চি? কে বলতে পারবে? স্যার 39.39 37। জি স্যার। 39.37 ইঞ্চি 1 মিটার সমান। ঠিক আছে, দেখেন এখন যদি আপনারা কি এই যে ফিট থেকে আমাদের 5 ফিট 5 ইঞ্চি, ধরেন কারো হাইট 5 ফিট 6 ইঞ্চি, তাহলে 5 বারং 60 আর 6 66 ইঞ্চি। এই 66 ইঞ্চিতে আপনি যদি 39.37 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার মিটারটা আসবে। বুঝতে পেরেছেন? আগে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আপনার হাইট ধরেন 5 ফিট 10 ইঞ্চি, তাহলে আপনার টোটাল কত ইঞ্চি হচ্ছে? 5 বারং 60 যোগ 5 বারং 60 যোগ 10, তাহলে কত? 70 ইঞ্চি, তাই তো? হ্যালো, জি স্যার, 70 ইঞ্চি। জি স্যার, 70 ইঞ্চি। 70 ইঞ্চি। এখন এই 70 ইঞ্চিকে, এই 70টাকে যদি আপনি 39 দশমিক, আপনি যদি 70টাকে ভাগ দিবেন, 70 ভাগ 39.37, তাইলে হবে, আমার হাতে ক্যালকুলেটর আছে, 1.778। তার মানে এটাকে ধরা হয় 1.78। 1.78 এটা হচ্ছে মিটার। তার মানে আপনার টোটাল হাইটটা যত ইঞ্চি, এই টোটাল ইঞ্চিটাকে 39.37 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি মিটার পাবেন। এখন কি বুঝতে পেরেছেন? এবার এই মিটারের স্কোয়ার করতে হবে। এখানে 1.7 মিটার যদি উচ্চতা হয়, তাহলে এর বিএমআই কত হবে? এখানে 65 ভাগ 1.7 ইন্টু 1.7, যেহেতু বলা হয়েছে উচ্চতা মিটার স্কোয়ার। খেয়াল করেন, উচ্চতা মিটার স্কোয়ার, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এই উচ্চতা মিটার স্কোয়ার, এই জন্য এখানে কি বলা হয়েছে? উচ্চতা মিটার স্কোয়ার বলা হয়েছে, যে কারণে এখানে 1.7 ইন্টু 1.7 দেওয়া হয়েছে। তাহলে এখানে টোটাল আসছে 22.5। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক ওজন। স্বাভাবিক ওজন কেন? বিএমআই একটা রেঞ্জ আছে, বিএমআই রেঞ্জ আছে 18 থেকে 24.9 পর্যন্ত ধরা হয় স্বাভাবিক বা নর্মাল ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন নর্মাল ওয়েট। যদি কারোর বিএমআই ক্যালকুলেশনটা এরকম 18 থেকে 24.9 পর্যন্ত এর মধ্যে আসে, তাহলে বুঝতে হবে তার ওয়েট কি? নর্মাল বা স্বাভাবিক। এর যদি কম হয়, 18 নিচে হয়, তাহলে বুঝতে হবে তার ওয়েট কত? আন্ডার ওয়েট। এই যে আন্ডার ওয়েট। যদি 24.9 এর বেশি হয়, অর্থাৎ 25 বা তার উপরে হয়, তাহলে বুঝতে হবে এটা ওভারওয়েট। আর এই প্রায় 30, এখান থেকে প্রায় 30-এর থেকে, আমার যদি ভুল না হয়, 30-এর থেকে ধরা হবে ওবিসিটি, মানে অতিরিক্ত ওজন বেশি, যেটা খুবই অ্যালার্মিং, খুবই ক্ষতিকর রিস্ক।
তাহলে বিএমআইটা বুঝতে পেরেছেন সবাই? কেউ যদি না বুঝে থাকেন তাহলে এখনো জিজ্ঞাসা করতে পারেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, দ্বিতীয় কোশ্চেন ছিল ফুড হাইজিন বা খাদ্য সুরক্ষা বলতে কি বোঝায়? একটু খেয়াল করেন। ফুড হাইজিন বা খাদ্য সুরক্ষা মানে হলো খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং পরিবেশনের সময় স্বাস্থ্যকর উপায়ে কাজ করা যাতে খাদ্যে দূষণ না ঘটে এবং তা স্বাস্থ্যসম্মত থাকে। ফুড হাইজিন বা এটা সহজেই বুঝতে পারছেন, আমরা পার্সোনালি যে পার্সোনাল হাইজিন মেনটেন করি, ঠিক মতো ড্রেস পরিষ্কার করি, ঠিক মতো গোসল করি, তারপরে দাঁত ব্রাশ করি, তারপরে মাথায় শ্যাম্পু দিই, গায়ে সাবান মাখি, এরকম করি না? তো এটা আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য, যাতে করে আমাদের সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আমরা যখন একটা খাবার তৈরি করব, খাবারের হাইজিনটা মেনটেন করা হয় শুরু থেকে। আপনি একদম শুরুতেই যদি হাইজিন মেনটেন না করেন তাহলে এই খাবারটা যতই করেন না কেন ওটা আপনার মানে ভালো খাবার হবে না, এটা দূষিত হয়ে যাবে। আপনি অনেক জায়গাতে দেখবেন ওই অনেক ভিডিও টিডিও আসে যে ফুচকা বা আখের রস যে খাওয়ায়, তারপরে হচ্ছে আখ ধুয়ে ড্রেনের পানি দিয়ে, এরকম। সো এগুলা ওরা মেনটেন করে না হাইজিন। তো আমরা যখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার দাবার, ধরেন রান্নার ক্ষেত্রে যদি বলি, খাবার দাবার কাটাকাটি করছেন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, রান্না করছেন ভালো পানি দিয়ে, ইভেন রান্নার পরে সুন্দরভাবে ঢেকে রাখছেন যাতে করে কোনো ময়লা আবর্জনা না যেতে পারে, কোনো পোকামাকড় না ঢুকতে পারে, এগুলাকেই বলা হয় মূলত হাইজিন। তো খাবারের ক্ষেত্রে এটাকে বলা হয় ফুড হাইজিন বা খাদ্য সুরক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছেন মেল নিউট্রিশন কি? মেল নিউট্রিশন কিভাবে প্রতিরোধ করা যায়? মেল নিউট্রিশন হলো একটা অবস্থা যেখানে শরীর প্রয়োজনীয় পরিমাণে পুষ্টি সংগ্রহ করতে ব্যর্থ হয়। অর্থাৎ আপনার চাহিদা 2410 ক্যালোরি ধরে নিলাম, আপনি খাচ্ছেন 1500 ক্যালোরি, তাহলে আপনি কি আপনার চাহিদা মতো খাবার খাচ্ছেন? না। আপনার আপনার দরকার হচ্ছে বাজার করার জন্য 500 টাকা, আপনার আছে 200 টাকা, তাহলে আপনি কি আপনার যে বাজার করার যে মিনিমাম যে কস্ট সেটা কি আপনি ম্যানেজ করতে পারছেন? পারেন নাই। তাহলে এখন আপনাকে কি হচ্ছে, আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক মতো বাজার করতে পারছেন না। বাট ম্যালনিউট্রিশনটা এরকম, আমরা যে খাবার দাবার খাই এটা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না খাই, পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যদি না পাই আমাদের শরীরে, তখন এটা পুষ্টির অভাব হয়। এই যে পুষ্টির অভাব, এটাই হচ্ছে ম্যালনিউট্রিশন। আমাদের শরীর ঠিক মতো পরিমাণ মতো পুষ্টি পায় না। এবং আমরা যদি আবার ইন দ্য মিন টাইম আমরা যদি বেশি বেশি করে খাই, তখন কিন্তু এটা ওভার নিউট্রিশন হয়ে যায়, যেটাকে মানে পুষ্টির অভাবের চেয়েও আপনার আরো বেশি অভাব, তো তখন থাকে না, পুষ্টি আরো বেড়ে যায়, যার কারণে ওভার নিউট্রিশনের কারণে আমাদের ওই যে ওভারওয়েট হয়ে যায়, ওবিসিটিতে চলে যায়, আরো সমস্যা। এই ম্যালনিউট্রিশন কি করে? শরীরের স্বাভাবিক বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে। যেমন স্বাভাবিক বৃদ্ধি কমে যায়, বৃদ্ধি ঠিক মতো হবে না, শরীরের ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, শক্তি উৎপাদন ঠিক মতো হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। কারণ আপনি যদি ঠিকমতো খাবার না খান, আমরা যদি ঠিকমতো খাবার না খাই, আমরা কি আমাদের শরীর কি বেশি বেশি শক্তি উৎপাদন করতে পারবে? নিশ্চয়ই না। বুঝতে পেরেছেন সবাই? তাহলে ম্যালনিউট্রিশনটা কি? পুষ্টির অভাব। ঠিক আছে, প্রয়োজনীয় পরিমাণে পুষ্টি আমাদের শরীর গ্রহণ করতে ব্যর্থ হয়। কেন? আমরা ঠিকমতো যদি না খেতে পারি, পুষ্টির অভাবে। ম্যালনিউট্রিশনের প্রতিকার ও প্রতিরোধ একসাথে দিয়েছি। সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করা, প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সম্পূরক গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, শিশু ও মাতৃ স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করা। অনেক সময় আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগই অনেক সময় দেখবেন কুসংস্কার থাকে, কারোর থাকতে পারে যে যখন কোনো গর্ভধারিণী মা
মানে পেটে বাচ্চা থাকে তখন তাকে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, ডাব খাওয়া যাবে না, এরকম ভিন্ন ভিন্ন অনেক জায়গায় অনেক রকমের কুসংস্কার আপনাদের এলাকাতেও দেখতে পাবেন। সেইগুলো কুসংস্কার। তাকে যত বেশি ভালো খেতে দিবেন, একজন প্রেগনেন্ট মা যত বেশি খাবেন, যত ভালো ভালো খাবার খাবেন, সেই বাচ্চাটা ওরকম ভাবেই গ্রোথ করবে, তার গ্রোথ ওরকম ভালো হবে, সেও ভালো ভালো খাবার পাবে। সো অনেক সময় আমরা তাদেরকে খেতে দিই না গ্রামগঞ্জে পুরানো ইসের কারণে, যে কুসংস্কারের কারণে, যার কারণে এটা বাচ্চার উপরেও প্রভাব পড়ে, ওই মাও অসুস্থ হয়ে যায়। সো জনসচেতনতা বৃদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এর পাশাপাশি স্বাস্থ্য সেবা সহজলভ্য করা। আপনি যদি স্বাস্থ্য সেবা না পান, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যান, বাট আপনি স্বাস্থ্য সেবা পেতে আপনার যদি 500-600 টাকা করে ডাক্তার ফি দিতে হয়, তাহলে এটা কতজন মানুষ ডাক্তারের কাছে যাওয়ার ক্ষমতা রাখে? সেই জন্য দেখবেন আমাদের গ্রামগঞ্জে পল্লী চিকিৎসক থেকে শুরু করে হেলথের অনেক কর্মসূচি হয়, যারা খুব নামমাত্র মূল্যে অনেক সময় ফ্রি সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে। ডিহাইড্রেশন কি, আমরা এর আগে হাইড্রেশন পড়েছি, এবং ডিহাইড্রেশনের লক্ষ্য কি? ডিহাইড্রেশন হলো শরীরের প্রয়োজনীয় পরিমাণে পানি বা ইলেকট্রোলাইটের ঘাটতি, এটা হচ্ছে ডিহাইড্রেশন। আমরা যে পানি যদি খাই ঠিক মতো, সেটাকে প্রপার ওয়াটার ইনটেক যেটা বলছিলাম, এবং হাইড্রেশন যেটাকে বলছিলাম, যে ঠিক মতো পানি এবং এটার সাথে সাথে ইলেকট্রোলাইট খাওয়া। বাট আমরা যদি না খাই তখন কি হবে? তখনই এই ডিহাইড্রেশনটা হবে, আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। এটার লক্ষণ কি? মুখ শুকিয়ে যাবে, মাথা ঘুরবে, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া, হলুদ বা লালচে টাইপের হয়ে যাওয়া, ক্লান্তি বা মনোযোগহীনতা। যখন ডিহাইড্রেট হয়ে যায় দেখবেন অনেক টায়ার্ড লাগবে। আপনি যখন এনার্জি ড্রিঙ্কস বা ইলেকট্রোলাইট টাইপের, ডাবের পানি কিন্তু কাইন্ড অফ ইলেকট্রোলাইট, ইভেন খুবই ফ্রেশ, একদম আল্লাহ প্রদত্ত ইলেকট্রোলাইট। সো এই টাইপের খাবার কিন্তু ডিহাইড্রেশন থেকে বাঁচতে সহযোগিতা করে। ডাবের পানি, স্যালাইন, গ্লুকোজ, নরমাল পানি। ঠিক আছে। তো ডিহাইড্রেশনটা কি তাহলে? হাইড্রেশনের অপোজিট। আপনি ওই হাইড্রেশন না খেলে, হাইড্রেশন বা ঠিকমতো হাইড্রেট না করলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, মুখ শুকিয়ে যাবে, মাথা ঘুরবে, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাবে, ক্লান্তি, মনোযোগহীনতা চলে আসবে। হাইড্রেশন বজায় রাখার উপায় কি? ঠিক ডিহাইড্রেশন যে কারণে হয়, ওইগুলা যদি আপনি ঠিকমতো পালন করেন, তাহলে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবেন, হাইড্রেশন তখন বজায় থাকবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, যেখানে বলা হয়েছে সাধারণত 8 গ্লাস বা প্রায় 2 লিটার, যেটা বলছিলাম 2 থেকে 3 লিটার। শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের সময় বেশি পরিমাণে পানি খাওয়া, পানির পাশাপাশি ফলমূল ও শাকসবজি গ্রহণ করা, যেমন তরমুজ, শসা, লাউ। ক্যাফেনযুক্ত বা অ্যালকোহলযুক্ত পানীয় কম খাওয়া, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। ক্যাফেনযুক্ত বা অ্যালকোহলযুক্ত পানীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস আমরা খাই, এই যে মোজো, স্প্রাইট, স্পিড, কোকা-কোলা, এই টাইপের, যে 7 আপ, স্প্রাইট, এই টাইপের, এইগুলো হচ্ছে ক্যাফেইন যুক্ত বা অ্যালকোহল যুক্ত। এই টাইপের খাবার কম খেতে হবে। এটা আমাদের শরীর থেকে পানি বের করে দেয়। আমরা ভাবি এনার্জি পাই, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। গ বিভাগে 3টা কোশ্চেন। বয়স ভেদে ক্যালোরির প্রয়োজনীয়তা আলোচনা করুন। এখানে শিশুদের 1 থেকে 12 বছর, কিশোর 13 থেকে 18, প্রাপ্তবয়স্ক 19 থেকে 50। 1 থেকে 12-র মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। 1 থেকে 3 তাদের দরকার কত? 1000 থেকে 1400 ক্যালোরি। 4 থেকে 8 1200 থেকে 1800 ক্যালোরি। 9 থেকে 12 1600 থেকে 2200 ক্যালোরি। কিশোর 13 থেকে 18 থেকে 2200 থেকে 3200। কিশোরী 1800 থেকে 2400 ক্যালোরি। প্রাপ্তবয়স্ক 2000 থেকে 3000। নারী হচ্ছে 1600 থেকে 2400 ক্যালোরি। বয়স্করা 50 বছর ও তার বেশি 2000 থেকে 2800 ক্যালোরি। নারী 1600 থেকে 2200 ক্যালোরি। বিশেষ অবস্থায় ক্যালোরির প্রয়োজনীয়তা গর্ভবতী নারী বা স্তন্যদায়ী নারী, যেটা আমাদের যে মায়েরা বাচ্চাদের দুধ পান করান, তাদের ক্ষেত্রে এক্সট্রা, তাদের পুরুষ মহিলার যে ক্যাটাগরি, ওখান থেকে ওর সাথে গর্ভবতীদের ক্ষেত্রে এক্সট্রা পার ডে 350 থেকে 500 ক্যালোরি যোগ করতে হবে, এবং
স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে 450 থেকে 500 অতিরিক্ত ক্যালোরি যোগ করতে হবে। তাদের যে নরমাল এই যে 19 থেকে 50, নারী কত 16 থেকে 2400, সে যা দরকার এর সাথে এই এক্সট্রাটা যোগ করতে হবে। শারীরিক পরিশ্রমকারী ক্রীড়াবিদ ক্যালোরির প্রয়োজনীয়তা আরো বেশি হতে পারে, অর্থাৎ যদি কেউ প্রচুর পরিমাণ ডে লেবার, তাদের ক্ষেত্রে কিন্তু আরো ক্যালোরি বেশি দরকার। যারা স্পোর্টস পারসন, প্রফেশনাল অ্যাথলেট, তাদের ক্ষেত্রেও বেশি ক্যালোরি খাওয়া দরকার। জাঙ্ক ফুডের ডিমেরিট বা ক্ষতিকর দিকগুলো। জাঙ্ক ফুড পুষ্টির ঘাটতি। আসলে জাঙ্ক ফুডে পুষ্টির ঘাটতি হয় স্থূলতা, হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের সম্ভাবনা, পরিপাকতন্ত্রের সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, এনার্জির ঘাটতি। যখন আপনি জাঙ্ক ফুড খাবেন দেখবেন আপনার শরীর ছেড়ে দিবে, এনার্জি কম পাবেন, মনে হবে ঘুমাই, রেস্ট নেই, অলস লাগবে। দেখবেন যারা যারা জাঙ্ক ফুড পছন্দ করে তাদের দিকে খেয়াল করবেন, তাদের শরীরের দিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন তাদের কন্ডিশন কেমন। বিষাক্ত উপাদান, এই জাঙ্ক ফুডের মধ্যে বিষাক্ত উপাদান থাকে যেটা আমাদের শরীরের জন্য লং টাইমের জন্য ক্ষতিকর। তাহলে পয়েন্ট আকারে দেওয়া আছে, আপনাদের পিডিএফ শিটেও এগুলো আছে, ওখান থেকেই দেওয়া। 3 নম্বর যে কোশ্চেনটা ছিল ওভার নিউট্রিশন কি, আমরা তো নিউট্রিশন পড়েছি। ওভার নিউট্রিশনের কারণ ও প্রতিকার লিখুন। ওভার নিউট্রিশন বলতে বোঝানো হয় পুষ্টির অতিরিক্ত গ্রহণ। আপনার দরকার 2400 ক্যালোরি, আপনি খাচ্ছেন 3000 ক্যালোরি। এই যে অতিরিক্ত, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটাকেই ওভার নিউট্রিশন বলা হয়। অতিরিক্ত ক্যালোরি, ফ্যাট, চিনি বা নির্দিষ্ট পুষ্টি উপাদান বেশি গ্রহণের ফলে ঘটে। ওভার নিউট্রিশনের কারণ কি? অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ। দেখবেন যারা জিমে যায় মাসেল বিল্ড করার জন্য, মাসেল গুলাকে ডেভেলপ করার জন্য এক্সট্রা সাপ্লিমেন্ট খায়। তো যখন এগুলো অতিরিক্ত প্রয়োজন ছাড়াই খায় মানুষ ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট, তখন এটা অপ্রয়োজনীয় হয়ে যায় এবং ওভার নিউট্রিট হয়ে যায়। খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত, 3 বেলা ভাত খাচ্ছেন, আবার এর পাশাপাশি সবসময় কিছু না কিছু খাচ্ছেনই, জাঙ্ক ফুড খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন, ওভার নিউট্রিশন হয়ে যাচ্ছে। পর্যাপ্ত শারীরিক কার্যকলাপের অভাব, ওভার নিউট্রিশন। আপনি ক্যালোরি বেশি গ্রহণ করছেন বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করছেন, ঠিক মতো করছেন না, এটা আপনার ওই ক্যালোরিগুলো জমে জমে কি হবে, ওভার নিউট্রিশন হয়ে যাবে। প্রতিকার কিভাবে করা যায়? ওই যে ব্যালেন্স ডায়েট গ্রহণ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা, পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, জাঙ্ক ফুড, অতিরিক্ত মিষ্টি খাবার, যেগুলা খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এগুলা এড়িয়ে চলা। ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া কি? ফুড পয়জনিং এর লক্ষণ ও প্রতিরোধ লিখুন। ফুড পয়জনিং সাধারণত বিভিন্ন ধরনের খাদ্য পদার্থে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী বা রাসায়নিক পদার্থের কারণে হয়ে থাকে। লক্ষণ সমূহ কি? বমি, ডায়রিয়া, পেট ব্যথা, জ্বর, শারীরিক শরীর দুর্বল হয়ে যাওয়া। প্রতিরোধ, ওই যে খাবার প্রস্তুত এবং গ্রহণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সঠিক তাপমাত্রায় রান্না করা, সংরক্ষণের সময় খাদ্য পদার্থ ঠান্ডা বা গরম অবস্থায় রাখা, ঠান্ডায় রাখতে হবে অথবা গরম অবস্থায় রাখতে হবে। দূষিত পানীয় বা রাস্তার খাবার এড়িয়ে চলুন। এর পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এগুলা হচ্ছে ফুড পয়জনিং থেকে আমাদেরকে কি করে রক্ষা করে। ঠিক আছে, বাঁচার উপায়। তাহলে আপনারা কি এই টপিকগুলো কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। সবাই টপিকগুলো বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এই এই আপনারা তো অলরেডি ইন কোর্স দিয়েছেন, অনেকে হয়তো বা মিসও করেছেন, বাট এই সলভ ক্লাসটা মিস করবেন না। এই পিডিএফটা আমি দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন, যাতে করে আপনার অ্যান্সার গুলা সুন্দরভাবে পেয়ে যান। এর বাইরেও আপনারা নিতে পারেন। আমি যেটা বলছিলাম শুরুতে, তখন অনেকে ছিলেন না, আমাদের অনেকগুলা গ্রুপ আছে, যেসব গ্রুপে আপনারা ফিজিক্যাল এডুকেশন রিলেটেড অনেক তথ্য পাবেন, যেটা আপনাদের জন্য দরকার, বাট আপনারা হয়তো জানেন না যে এই গ্রুপগুলাতে যুক্ত হতে পারলে। তো আমি এরকম কয়েকটা গ্রুপ চালাই, তার মধ্যে অন্যতম একটা গ্রুপ হচ্ছে এটা, শারীরিক শিক্ষা ও ক্রিয়া
চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি। এটা আমি কোনো মার্কেটিং করছি না, বাট আমি আপনাদের উপকারের জন্য বলছি। এখানে এই গ্রুপটা আমার ল্যাপটপে ফেসবুক কানেকশন নাই, না হলে আমি দেখাতে পারতাম। এখানে এই গ্রুপে আমি চাকরির সার্কুলার, প্রাইভেট, গভর্নমেন্ট, যে কোনো ধরনের চাকরির সার্কুলার যেটা আমি পাই, যেগুলো অথেন্টিক, সেই টাইপের চাকরির খবর এখানে আমি দিই, চাকরির সার্কুলার গুলা দিই। ইভেন এটার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, মানে ফিজিক্যাল এডুকেশন রিলেটেড, রিটেনের প্রস্তুতি, ভাইবার প্রস্তুতি, বিভিন্ন জনের অভিজ্ঞতা শেয়ার, এরকম বা বিভিন্ন টার্ম দিয়ে থাকি। এটা আপনাদের প্রফেশনাল লাইফের জন্য কাজে দিবে। ইভেন অনেক সময় দেখবেন এখানের অনেক টপিক আপনাদের সেমিস্টার ফাইনাল বা সেমিস্টার এক্সাম গুলাতেও আসে। নাইম সর্দার এই গ্রুপে অ্যাড আছেন, আপনি নিশ্চয়ই অনেকগুলো পোস্ট দেখেছেন। জি স্যার। আপনার কাছে কেমন মনে হয় গ্রুপটা? একটু আপনার কমেন্ট দিবেন। স্যার, গ্রুপটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং স্যার আমি আপনার একটা 18তম নিবন্ধনের একটা সাজেশন আছে, ওই সাজেশনটা ফলো করে আমি প্রশ্নের সাথে মিলাইছি। মোটামুটি দেখছি স্যার 100%ই এইটার সাথে মিল আছে, এবং স্যার প্রশ্ন অনেক অনেক কম। বড় প্রশ্ন হচ্ছে 9টা আর ছোট প্রশ্ন হচ্ছে 11টা, আর টিকা হচ্ছে স্যার 9টা। স্যার আমি আশা করি ইনশাল্লাহ স্যার 19তমতেও আমরা ইনশাল্লাহ দিব, এবং এটা থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আমি যে সাজেশনটা এনটিআরসি 18তম লাস্ট যে এনটিআরসি ছিল, ওটা ফিজিক্যাল এডুকেশনের যে সাজেশন দিয়েছিলাম, আপনারা জানেন অনেকে, এবার কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগে একটার অল্টারনেটিভ আর একটা থাকতো, বাট এবার যতগুলো কোশ্চেন ছিল সবগুলাই লিখতে হয়েছে। তারপরেও আমি যতগুলো সাজেশন, আমার সাজেশন, এত অল্প সাজেশন আমার মনে হয় না যে কেউ দিয়েছে। আমি অনেকগুলা গ্রুপে, ইভেন আমার সাজেশনে অনেক মানুষ নিয়ে বিভিন্ন জায়গাতে পোস্ট করেছে, আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন গ্রুপগুলোতে। সেটা থেকে আপনারা এনটিআরসি এর কোশ্চেন যদি মিলান, দেখবেন ম্যাক্সিমামই ওই সাজেশন থেকে আসছে অনেক। তো আমাদের ফিজিক্যাল এডুকেশনে এখনো পর্যন্ত 5,000-এর বেশি সিট ফাঁকা। এই সিট ফিল আপ হতে অনেক সময় সাপেক্ষ। আমাদের সাবজেক্টে 40 পাইলেই কিন্তু চাকরি হয়ে যায় এনটিআরসি, অনেক বড় একটা সুযোগ। অনেক সাবজেক্টে আপনারা পোস্ট দেখলে অবাক হয়ে যাবেন। কিছু কিছু সাবজেক্টে পোস্ট দেখেছি, সহকারী শিক্ষক একটা পোস্ট ফাঁকা আছে, 2টা পোস্ট ফাঁকা, এরকমও আছে। তো আমাদের সাবজেক্টে যেহেতু অনেক অপরচুনিটি আছে, আপনাদের সামনে সুযোগ আছে, আপনারা যদি সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করেন, আই হোপ আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। বুঝতে পেরেছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমাদের শারীরিক শিক্ষা এই সাবজেক্টটা কত বছর আগে থেকে এই কোর্সটা শুরু হয়েছে? বিপিএড তো অনেক আগে থেকে, বাট কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেটা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন, এটা খুব বেশি আগে থেকে না। ও আচ্ছা। আমি যতটুকু জানি স্যার 18তমতে নাকি অনেকে ভাইবা দিয়েছে এই কারিগরি শিক্ষা বোর্ড থেকে। হ্যাঁ, এর আগেও অনেকে এই করেছে, বাট